নমস্কার, পোস্টেজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আর মাত্র কয়েক ঘন্টা, আগামীকাল সকাল থেকেই বিএলওরা এসআইআর কাজ শুরু করে দেবেন। আজ আলিপুরের ট্রেজারি বেঞ্চ থেকে এনোমিনেশন ফর্ম বা কিট যাই বলুন সেগুলো সব সংগ্রহ করা হয়ে গিয়েছে। কিন্তু আগামীকালের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার রাজ্য রাজনীতির জন্য, কারণ একটা মেগা ইভেন্টের দিন। কারণ খুব পরিষ্কার, এসআইআর কাল থেকে অফিসিয়ালি বিএলওরা মাঠে নামছেন। তৃণমূল তার মহামিছিল নিয়ে কাল মাঠে নামছেন। আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দুবাবু কাল পাল্টা মিছিল করছেন সোদপুরের বুকে। ফলে বোঝাই যাচ্ছে আগামীকাল খবর সারাদিন দিনভর এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ বিশেষ যে সংশোধনের যে কাজ ভোটার লিস্টে, তা থেকে যে কিছু না কিছু বিষয় সামনে উঠে আসবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যে সবথেকে চিড়েচ্যাপ্টা অবস্থা তারা হচ্ছেন বিএলও, বুথ লেভেল অফিসার, যারা এখনও একটা আতঙ্কে আছেন, এখনও একটা ভয়ের মধ্যে আছেন, এখনও একটা সংশয়ের মধ্যে আছেন যে কিভাবে আগামীকাল থেকে তারা কাজ শুরু করবেন। কারণ তারা এখনও পর্যন্ত জানেন তাদের যে কর্মক্ষেত্র সেখানে হাজির হতে হবে, মানে স্কুলে যারা টিচারি করেন তাদের হাজির হতে হবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর কাজ করতে হবে। ফলে তাদের মধ্যে কোথাও একটা দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ করছে। ঠিক উল্টো দিকে এই এসআইআর নিয়ে রাজনৈতিক টানাপোড়েন বা রাজনৈতিক তরজা যাই বলুন সেটাও কিন্তু অব্যাহত। আমরা জানি এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের পশ্চিমবঙ্গে দুজন মানুষ মারা গিয়েছেন, দুজনই প্রৌঢ়। তারা নাকি এসআইআর আতঙ্কে মারা গেছেন, তা নিয়েও অনেক বিতর্ক হয়েছে। একটি সোদপুর পানিহাটি, একটি বীরভূমের ঘটনা। আজ আরও একটি মৃত্যুর খবর এসছে, সেটা যদিও হুগলিতে, কিন্তু সেটাও যে এসআইআর আতঙ্ক সেটা নিয়েও এখন প্রশ্ন আছে। সত্যি সত্যি তিনি কি এসআইআর আতঙ্কে মারা গেছেন, না এর পিছনে অন্য কারণ আছে? এগুলো নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব। তবে তার আগে মাঠে বল পড়ার আগে যেমন একটা ওয়ার্ম আপ চলে, সেটা এখন সেই ওয়ার্ম আপটাও আজকেও আমরা দেখতে পেলাম দিনভর। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। তার মধ্যে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, প্রাক্তন তৃণমূল নেতা আজ আবার লাইমলাইটে চলে এলেন। তিনি আজ শোভন চট্টোপাধ্যায়, তিনি আজ আবার তৃণমূলে ফিরলেন। সুব্রত বক্সির হাত থেকে তিনি পতাকা নিলেন, নিয়ে আজকে আবার সক্রিয় তৃণমূলের রাজনীতিতে তিনি আবার পার্টিসিপেট করলেন। কিন্তু তার থেকেও বড় যে এ রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হওয়া এবং তাকে কেন্দ্র করে যে টানাপোড়েন, নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের যে সংঘাত, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার পাল্টা উত্তর, সব কিছু মিলিয়েই একটা বঙ্গ রাজনীতির একটা চরম উত্তাপ আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা জানি 2026-এ বিধানসভা ভোটের আগে এই এসআইআর ইস্যু নিয়ে শাসক বিরোধীদের মধ্যে যে একটা রাজনৈতিক তরজা চলছে তা এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং শুরু করার আগে আমি আমাদের উপস্থিত অতিথি যারা আছেন তাদের সঙ্গে আলাপ করে দেবো। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজু, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তাপস সিনহা। তাপসদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। তবে শুরুতেই আজ আমরা কিছু বাইট শুনব, যে বাইটের উপর দাঁড়িয়ে এই আলোচনাটা আমরা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। কেন বাঙালির অস্মিতা, বাংলায় কথা বললা মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে কমিশন, কেন এসআইআর আতঙ্কে মানুষ মারা যাচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আরও একবার নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। কারণ আমরা জানি আগামীকাল যে মেগা র্যালি হবে আম্বেদকরের মূর্তি থেকে, অর্থাৎ রেড রোড থেকে জোড়াসাঁকো অবধি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। অর্থাৎ সেই র্যালিতে যে আরও অনেক বিষয় আমরা শুনতে পাবো তার একটা প্রিভিউ হয়তো আমরা আজ কিছুটা শুনতে পারলাম। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন।
যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়, সেই লড়াইটা আপামর জনসাধারণের 10 কোটি বঙ্গবাসী। আজকে ডানকুনিতে একজন আত্মহত্যা করেছেন এসআইআর এর আতঙ্কে এবং ভয়ে। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট বক্তব্য যে একটি মানুষেরও নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, বৈধ মানুষ অর্থাৎ বৈধ ভোটার। কিন্তু কে বৈধ কে অবৈধ সেটা বিবেচনা করার দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে এবং তাদের হয়ে যারা কাজ করছেন বিএলও এবং বিএলএ বা ইআরও বা এআরও তাদের, তারা কি সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন সেটাও একটা প্রশ্ন। তবে তার আগে শুভেন্দুবাবু তার বক্তব্য কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার পাল্টা একবার শুনে নেব। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখব, আমরা জড়াবো। এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে, কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের পরামর্শে, যাতে মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায়। আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকবো। কিন্তু সত্যি তো এই আতঙ্কটা কে সৃষ্টি করছে এটাও একটা বড় প্রশ্ন, কারণ বিএলওরা নিজেরাই বলছেন আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ আমরা একটু দেখতে পেয়েছি যে তৃণমূলের ছোট বড় মেজো সমস্ত নেতারাই বিভিন্ন জায়গা থেকে এমন এমন বক্তব্য রাখছেন, সেটাও কিন্তু একটা আতঙ্ক তৈরি করছে। যেমন আজ আমরা দেখলাম বীরভূমের সিউড়িতে এক স্থানীয় তৃণমূল নেতা পবিত্র দাস, তিনিও একটু হুমকি দিচ্ছেন বিএলওদের এগেইনস্টে। শুনুন কি বলেছেন। যখন যাবে বিএলএ তখন কিন্তু ডকুমেন্টস গুলো যেগুলো দেবেন রিসিভ করিয়ে নেবেন। সেই ফর্মটা, যে ফর্ম দুটো দেবে, একটা ফর্ম কিন্তু রিসিভ করে রাখবেন। যে বিএলএ যাবে সরকারি প্রতিনিধি, তার নাম এবং তার ফোন নাম্বার ওটাও রেখে দেবেন। বলবেন দাদা আমার যদি ভোটার লিস্টে নাম বাদ যায়, আমার সব ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আমি ভারতীয় নাগরিক, আমি এই বাংলার নাগরিক, আমার এলাকা এখানে, সেখান থেকে তুমি যদি কোনো তোমার ভুলবশত তুমি যদি কোনো বাদ দিয়ে থাকো, তাহলে তোমার বিরুদ্ধে আমরা কিন্তু যা করার করব, এইটা কিন্তু বলে দেবেন। তাহলে যা করার আমরা করব, এটার মানে কি আমি জানি না, কারণ এর আগেও আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতারা বলেছেন, কেউ বলেছেন আগুন ধরিয়ে দেবো, কেউ বলছে চোখ উপড়ে নেবো, কেউ বলছে আরও আগুন, গোটা বিষয়টা আমরা দেখে নেবো। জানি না, আমি রাজবাবুর কাছে প্রশ্ন, রাজবাবু আতঙ্কের পরিবেশটা তৈরি করছে কারা, আমি এটাই তো বুঝতে পারছি না। যদি সত্যি সত্যি এ রাজ্যে একজন বৈধ ভোটারকে চিহ্নিতকরণ করে ভোটার লিস্টে তার নাম ঢোকাতে হয়, বা একজন অবৈধ ভোটারকে ভোটার লিস্টে থেকে বার করতে হয়, তাহলে সেটা তো নির্বাচন কমিশন যেমন করবে, পাশাপাশি যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবেন, প্রথম হচ্ছে বিএলও, বুথ লেভেল অফিসার, তাদেরকেও তো সাহায্য করতে হবে, তাদেরকেও তো গোটা বিষয়টার মধ্যে ঢুকতে হবে। তাহলে এরকম বক্তব্য যদি আসতে থাকে, তাহলে তারা কতটা নিশ্চিন্ত হয়ে কাজটা করবেন? দেখুন, এটা সবার আগে জানতে হবে যে আইনটা মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়। কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে এমন বিদঘুটে একের পর এক আইন, বিভিন্ন সময়ে নোটবন্দি, কখনো লকডাউন, কখনো থালা বাজাও, ঘটি বাজাও, এক এক সময় জিএসটি সব বন্ধ, এক এক সময় এক এক রকমভাবে করে এরা মানুষের দৃষ্টিকোণটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, মানুষকে ব্যতিব্যস্ত করে দেয়। যে তারা এমন কিছু ঘোষণা করে যে তাদের এত বছরের যে গাফিলতি, মানে 2014 থেকে 2025-এর কোনো কাজ তারা করেনি মানুষের জন্য, সেই প্রশ্ন করার সময়টুকু দেবে না বলে এরা এক এক সময় এক এক রকম করে। এরা এমন একটা ভাব করছে যেন আইনের জন্য মানুষ তৈরি হয়েছে, মানুষের জন্য আইন তৈরি হয়নি। তো সাধারণ মানুষকে, সাধারণ পাবলিককে, যারা যাদের প্রজাতন্ত্র, যাদের ভোটে সরকার তৈরি হয়, সেই ভোটারদেরকে এরা ঠিক করছে যে আমাকে ভোট কে দেবে। ভোটাররা ঠিক করছেন আমি কাকে ভোট দেব।
ওরা ঠিক করছে যে ভোট কে দেবে, কোন এটা কি হয় ভোটার নাকি ভোট কখনো? দেবে। এটা কখনো হয়? সেটাই হচ্ছে। কি করে হয় আমাকে একটু ব্যাখ্যা এত করবেন? বছর কি করে হয় বলুন। একটা এত- ভোটার কাকে ভোট দেবে ঠিক, সেটা ঠিক। কোনো হ্যাঁ, রাজনৈতিক নিশ্চয়ই, দল ঠিক সেটাই তো করে? হচ্ছে। আজকে এত বছর ধরে মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তুরা যাদেরকে ভোট দিয়েছে, আজকে এসআইআর এর মাধ্যম দিয়ে তারা ডি ভোটার হতে চলেছে, ভোটার অধিকার হতে থেকে তারা চলেছে, বঞ্চিত। এখনো হয়নি। হ্যাঁ, আগামীকাল দেখুন যদি ডি ভোটার হয় তার জন্য তো আবার একটা সময় দেওয়া আছে, 2 মাস কি কি হবে? 3 মাস তাদের পরিমার্জন করা, সংশোধন করা। তাই হয়। এখানে নরেন্দ্র, আপনি বোধহয় বাইকটা এখনো শোনেননি, আমার মোবাইলে রয়েছে, মাননীয় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি কি বলেছেন যারা অনুপ্রবেশকারী Yes, অবৈধভাবে দেশে ঠিক, বাস করছেন ঠিক। তাদেরকে আমরা একদম। ডিটেক্ট করব, ওইটাই প্রশ্ন রিপোর্ট আমার। করব, ডিলিট করব। তো ভুল কোথায় বলেছেন? একদম ঠিক বলেছে, কিন্তু প্রশ্ন হলো এটা শরণার্থী কারা? বিজেপি যেটা মুখে বলছে আর যেটা কাগজে বলছে আর তার সেটা জন্য আলাদা। আপনারা বিএলওদের হুমকি না, দেবেন? কোনো হুমকি না। বিজেপি মুখে বলছে হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, শিখ, এই সমস্ত জাতি যারা 3টে দেশ থেকে এসেছে তারা শরণার্থী। আসলে শরণার্থী কারা? না, যারা অবৈধভাবে ভারতে এসেছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ বলছে যারা অবৈধভাবে ভারতে এসেছে এবং ভারত সরকারের কাছে যারা অনুমোদন না চেয়ে বসবাস করছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী। সেখানে হিন্দু মুসলমানের কোনো কথা নেই। অর্থাৎ আমাদের আতঙ্ক এবং ভয়, বহু বছর ধরে যারা মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তুরা এই ভারতে বসবাস করছে, বাংলায় বসবাস করছে, ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছে, তাদের এতবার ভোট দেওয়ার পরে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ সাহেব ঠিক করছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে 2024-এর ইলেকশন পার করার পরে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ঠিক করছেন যে আজকে আমাদের এসআইআর এর মাধ্যম দিয়ে অনুপ্রবেশ তাড়াতে হবে। এই বুদ্ধিটা কেন বেশ, আবার 2024-এর একটা কথা আগে বলি। আসলো আপনি না? নিশ্চয়ই জানেন বা শুনেছেন যে এসআর ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গে, সেখান থেকে প্রায় 100 উপরে মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে, তারা ওপার বাংলায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে তারা নিশ্চয়ই বৈধ নয়, তারা অবৈধ, সে কারণে আবার বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। শুধুমাত্র স্বরূপনগরেই 100, আরও অন্যান্য জায়গায় আরও অনেক রয়েছে। তাহলে একটা জিনিস পরিষ্কার, এ রাজ্যেও এখনো এমন অনেক ভোটার রয়েছেন বা মানুষ রয়েছেন যারা এ দেশের বৈধ সিটিজেন নয়। আমি বলছি 2002-এ যে গল্পটা বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, 2002-এ যাদের নাম আছে তাদের কোনো চিন্তা নাই, 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা দিলেই নাম উঠে যাবে। যদি ওদের এই কথাটা সত্য হতো আমাদের আতঙ্ক হতো না, যে 2002-এ সত্যি এটা যদি আমরা মানতাম আতঙ্ক আমরাও হতাম না। কিন্তু ওরা যে ফর্মটা ফিল আপ করাচ্ছে এনুমারেশন ফর্ম, সেই ফর্মটা 2002-এর আগে যাদের ভোটার হয়েছে তাদেরও করতে হচ্ছে, 2002-এ যারা ভোটার হয়েছে তাদেরকেও করতে হচ্ছে। এটা কোনোভাবেই এরকম যদি হতো, সত্যি যদি হতো, তাহলে 2002-এর পরে শুধু ফিল আপ হতো। অর্থাৎ তার বাবা মায়ের জন্ম কোথায়, বাবা মায়ের ভোটের এপিক নাম্বার 1987 1 জুলাইয়ের আগে তার ডকুমেন্ট। যে কোনো দেশের বৈধ সিটিজেনশিপ হতে হলে এই তথ্য সমস্ত সরকারের কাছে থাকা উচিত এবং মনে হয় আছে, এবং এটা একটা পরিমার্জন হচ্ছে, এটা দরকার। কিন্তু শুনুন, যারা বিএলও হিসাবে কাজ করবেন তারা এখনো কতটা সংশয় রয়েছে, কি বলেছেন শুনুন। আমাদের এখনো অন ডিউটি দেওয়া হয়নি, আমরা স্কুল চালিয়ে কিভাবে এই কাজ করব সেটা ভীষণভাবে আমরা চিন্তার মধ্যে রয়েছি। মানসিক তো প্রেশার রয়েছেই আমাদের উপরে, তাছাড়াও তো নিরাপত্তার দিকটা তো ওনারা দেখছেন না আমাদের। এইভাবে আমরা কাজ করব আর কি, চালিয়ে যাচ্ছি। বাড়িতে গেলাম, তিনি বললেন যে আমার ঠাকুরদা মারা যান, তিনি এখানে নেই, তিনি বাইরে আছেন। এক্ষেত্রে আমরা কীভাবে ফেস করব, তিনি মৃত, এই সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা আমাদের নেই, মিটিংয়েও বলা হয়নি। আমরা আজকে এসেছি, আমরা আজকেও জিজ্ঞেস করবো, এই বিষয়টা আমাদের কাছে একটা অন্ধকারের মধ্যে আছে। মানে এমন অনেক প্রশ্ন রয়েছে যেটা এখনো আমি আসবো না আমি আরেকটা ছোট্ট 5 সেকেন্ডে বলে দিচ্ছি। আমি বলছি মাননীয় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু বারবার বলছিলেন এই রাজ্যের রোহিঙ্গা 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গাদের আমরা তাড়াবো, আর এই জন্য এসআইআরটা প্রয়োজন। আজকের ডেটে মাননীয় আমাদের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একবারও আর রোহিঙ্গার গল্প বলতে শোনা যাচ্ছে না, কারণ তিনি জেনে গেছেন, মানুষ জেনে গেছে যে আসলে রোহিঙ্গাটাকে ধরতে চাইছে, ধরতে চাইছে আর মতুয়া ভোটার যদি কেটে যায় তো আপনাদেরই লাভ। মতুয়া গড়ে তো আপনাদের থেকে বিজেপি অনেক বেশি ভোট পায়, আমরা মানুষের জন্য, আমাদের ভোটের জন্য আপনাদের তো খুশি হওয়া উচিত। মানুষের জন্য আছি, তারা আমাদের ভোট দেয় না বলে তাদের আমরা ক্ষতি করব, এই মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই। এটা বিজেপি আমরা পাচ্ছি বিএলওদের কাছ থেকে, একটা আতঙ্কের পরিবেশ কোথাও না কোথাও তৈরি হচ্ছে। সেটা
শাসক দলের থেকেও যেমন আসছে, পাশাপাশি আপনাদের দলের তরফ থেকেও বেশ কিছু বক্তব্য আসছে। আমি যেমন শুভেন্দুবাবু কয়েকদিন আগে বলেছিলেন, যার জন্য ইলেকশন কমিশনে টিএমসি নালিশও করেছে, যে বিহারেও অনেক বিএলওকে অ্যারেস্ট করা হয়েছে, শুধু এখানেও যদি কেউ ঠিকঠাক কাজ না করে তাহলে তাদের কিন্তু শাস্তির খাড়া নেমে আসবে। এটা একটা আতঙ্ক। পাশাপাশি যারা বিএলও তারা এখনও পরিষ্কার করে জানেন না তারা অন ডিউটি হবেন কি না, দুই তাদের নিরাপত্তা কে দেবে, ইলেকশন কমিশন এখনও জানায়নি। যদিও এই সমস্ত কিছুর দায়িত্ব রাজ্য সরকারের, তা সত্ত্বেও এই যে একটা গ্যাপ রয়েছে, যারা আসল কাজটা করবেন তারা তো সত্যিই অসহায়। স্নেহান, না দেখুন, বিষয়টা হচ্ছে সুপ্রিয়দা যে এসআইআর এর মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা সেগ্রিগেশন করা, যেখানে বৈধ এবং অবৈধ ভোটার তারা ডিফারেন্সিয়েট করবে এসআইআর প্রসেসটার মাধ্যমে। এবং এই প্রসেসটাতে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা থাকার কথা, কোনো রাজনৈতিক দলের। ঠিক আছে, এবার ধরে নিন বৈধ বা অবৈধ এই যে মানে আলাদা করা, তার মেন কাজটা শুরু মানে একদম প্রাইমারি লেভেলে, গ্রাউন্ড লেভেলে কাজটা করবে কে? যে বিএলএ, ঠিক আছে, বুথ লেভেল এজেন্ট। এবার ধরে নিন এই বুথ লেভেল এজেন্টটা কিন্তু এখনো অব্দি তারা কাজ শুরুই করেনি, মানে কালকে থেকে তারা কাজটা শুরু করবে। ঠিক আছে, এবং এমনও না যে তারা হচ্ছে যে এই প্রসেসটার যে লাস্ট পার্সেন্ট বা হচ্ছে গোলকিপার, তাদের পরই গোল হয়ে যাচ্ছে, এমনও না। ধরে নিন একটা বিএলএ সে যাবে, সে যদি দেখে যে কারো 2002-তে ভোটার লিস্টের নাম নেই, 2002-তে ভোটার লিস্টের নাম থাকলে তাদের কোনো সমস্যা না, বিএলএ যাবে না, বিএলওরা যাবে, বুথ লেভেল অফিসাররা যাবে, তারপরে বিএলএরা দেখবে। আমি সেটাই বলছি, বুথ লেভেল অফিসাররা দেখবে যাদের 2002-এর ভোটার লিস্টের নাম আছে, তাদের তো কোনো সমস্যাই নেই, এবং তাদের পরিবারের যারা আছে, তাদের সন্তানরা যারা আছে, তারাও অটোমেটিক্যালি এই 2025-এর ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাদের নেই তাদের ডকুমেন্টস গুলো কালেক্ট করবে। ডকুমেন্টস গুলো কালেক্ট করার পরে সুপ্রিয়দা তারা কিন্তু শুধুমাত্র রেকমেন্ডেশন করবে। আমি আবারও বলছি, তারা একবারের জন্য কিন্তু তাদের কারোর নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই। তারা জাস্ট রেকমেন্ডেশন করবে এবং তারপরে ইএনওরা যারা আছে তারা কিন্তু সেটাকে ভেরিফিকেশন করবে এবং তারপরেই কিন্তু ফাইনাল ভোটার লিস্টের খসড়া পেশ হবে। আমি বলছি এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যদি আপনার মনে হয় যে ভুল হয়েছে, আপনি নিজেও বললেন যে এখানে আবার ধরে দিন চ্যালেঞ্জ করার একটা সময় সুযোগ প্রক্রিয়া আছে, তাহলে যে প্রক্রিয়াটা শুরুই হলো না সেই প্রক্রিয়াটা নিয়ে আমার এত ভয় কেন? আমি বিএলএ দের ক্রমাগত হুমকি দিচ্ছি কেন? আজকে একজন সিউড়ির নেতা তিনি প্রকাশ্যে স্টেজে দাঁড়িয়ে বলছেন যে কোন বিএলএ যদি একটাও অবৈধ ভোটারের নাম বাদ দিয়েছে তাহলে তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। একবার বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো, একবার বলছে মাথা কেটে দেবো, একবার বলছে চাকরি খেয়ে নেবো। আমি বলছি বিএলওদের নিজেদের কাজটা করতে দিতে অসুবিধা কি আছে? তৃণমূল কংগ্রেসের ভয়টা কোথায় আছে? আরে যারা ধরে নিন, যদি ধরে নিন কেউ বৈধ ভোটার থাকে, বৈধ ভোটারের নাম যদি বাদ গিয়ে থাকে, এই প্রক্রিয়া তো শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে তা না, 12টা রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে হয়েছে, সেটা বিহারেও হয়েছে। বিহারে একটাও এক্সাম্পল দেখানো যায়নি যেখানে কোনো একটা বৈধ ভোটারের নামও কাটা চলে গেছে। যদি এটা কোনো জায়গায় হয়ে থাকে, তোমার মানে যদি তোমাদের ইলেকশন কমিশনও পক্ষপাতিত্ব করে, তুমি সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছাতে পারবে। তাহলে তুমি যে প্রক্রিয়াটা শুরুই হলো না সেটাকে বাধা দেওয়ার জন্য তোমার এত তৎপরতা কিসের জন্য? তুমি আজকে মতুয়া নমশূদ্রদের কথা বলছো, যে মতুয়া যে নমশূদ্রদের যখন নাগরিকত্ব প্রদানের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে, সিএএ আনা হয়েছে, কে সব থেকে বেশি বিরোধিতা করেছে? কে সব থেকে বেশি মতুয়াদের ক্ষতি করেছে সিএএ এর বিরোধিতা করে? আজকে এই কথাটা আজকে এখানে দাঁড়িয়ে কেউ বলতে পারবে? তৃণমূল কংগ্রেস আজকে মতুয়াদের কথা বলছে। আরে বিজেপি তো কালিদাস হয়ে যায়নি রে বাবা, যে দলে বসে আছে সেই দলটাই কাটবে। আরে আমরা বলছি মতুয়াদের থেকে নমশূদ্রদের থেকে চিন্তা আমাদের থেকে বেশি তো তৃণমূল কংগ্রেসের হবে না রে। আরে এই মানুষগুলো যারা সর্বোচ্চ খুঁজে এসছে তাদেরকে আমরা বারংবার বলেছি, এটা আজকের কথা না, যবে থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে ভারতীয় জনতা পার্টি বলেছে ওই দেশ থেকে আসা সমস্ত হিন্দুদের যারা বিতাড়িত হয়ে এসছে, ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছে, তাদের জন্য পশ্চিমবাংলা হচ্ছে শেষ হোমল্যান্ড। এই শেষ বাঙালি হোমল্যান্ডে তাদেরকে আস্থানা দিতে হবে এবং তাদেরকে প্রকৃত মর্যাদায় রাখতে হবে। এই জন্য আমাদের আমার মনে হয় না মতুয়া নমশূদ্রদের নিয়ে যে একটা আশঙ্কা আছে, মতুয়া
মতুয়া নমশূদ্রদেরকে সামনে রেখে তোমরা কাদেরকে বাঁচাতে চাইছো? তাদেরকে বাঁচাতে চাইছো যারা ওই দেশ থেকে মতুয়া নমশূদ্রদের তাড়িয়েছে, ওই দেশ থেকে হিন্দুদের বিতাড়িত করেছে, করে আজকে এইখানে এসে তারা ঘাঁটি ঘেরে বসে আছে। তারা আজকে আমাদের ভোটার লিস্ট, আজকে আমি ভারতীয় নাগরিক, আমিও ভোট দেবো, কেন ওপার থেকে আসা লাভলি খাতুনও ভোট দেবে? কিন্তু লাভলি খাতুন ভোট দিয়ে তো পঞ্চায়েত প্রধান হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত না, এই বিতর্ক স্নেহান আছে এবং এই প্রশ্ন আমরা বারবার তুলি যদি কোনো অবৈধ ভোটার এদেশে এই রাজ্যে থেকে থাকে এবং সে যদি কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে থেকে থাকে, তাহলে তার দায়িত্ব সেই রাজনৈতিক দলকেই নিতে হবে। এসআইআর যেরকম হচ্ছে সংবিধানের নিয়ম অনুযায়ী সেটাই নির্বাচন কমিশন করবে এবং তাতে আসল ছাকনির মধ্যে থেকে বৈধ অবৈধ আলাদা করে দেওয়া যাবে। আমি এরপরে আসবো তাপসদার কাছে। তাপসদা, এই যে একটা আতঙ্কের পরিবেশ, তার মধ্যে একটা রাজনৈতিক টানাপোড়েন দরজা, কিন্তু আমার যে বক্তব্য, যারা এই কাজটা করবে বা যারা যে সুষ্ঠুভাবে কাজটা করার যে জায়গা তৈরি হচ্ছিল এবং আগামী দিন সেটা কতটা সুষ্ঠুভাবে হবে, যদি এই নিরাপত্তার দায়িত্ব সরকার বা নির্বাচন কমিশন কে নেবে বা সত্যি অন ডিউটি যদি তাদেরকে না দেওয়া হয়, তাহলে তাদের কর্মক্ষেত্রের কাজ ছেড়ে আবার এই এসআইআর কাজ করা কতটা সমস্যা এবং তাদের পাশে থাকাটা কতটা জরুরি এই মুহূর্তে? তাপসদা। হ্যাঁ দেখো, সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের, সে রাজ্য এবং কেন্দ্রের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে তাকে ব্যবহার করতে হবে, তেমনি এসআইআর এটাকে সুষ্ঠুভাবে করার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের এবং সর্বোপরি নির্বাচন কমিশনের। এটা আমাদের মনে রাখতে হবে। এখন এসআইআর তো নতুন হচ্ছে এরকম ব্যাপার না, এর আগেও এসআইআর হয়েছে, কিন্তু এত চিৎকার চেঁচামেচি হয়নি। আজকে কেন এটা হচ্ছে? আমাদের পরিষ্কার বক্তব্য, একটা নির্ভুল পরিচ্ছন্ন ভোটার লিস্ট দরকার, যেখানে অবৈধ ভোটার থাকবে না, যেখানে মৃত মানুষ থাকবে না। এখন এটা নিয়ে যে আতঙ্কের কথা তুমি বললে, আতঙ্কটা কারা ছড়াচ্ছে? সুপরিকল্পিতভাবে তৃণমূল এবং বিজেপি, মুখ্যমন্ত্রী এবং তার লোকেরা, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের বিরোধী দলনেতা। শুরুতেই উনি বলে দিলেন আমাদের রাজ্যে নাকি 1,20,00,000 রোহিঙ্গা আছে। তো এটা রোহিঙ্গা বলতে গিয়ে উনি অ্যাটাক করতে চাইছেন আমাদের মুসলিমদেরকে, সবাইকে উনি রোহিঙ্গা মনে করে নিচ্ছেন রাজ্যের। ফলে সেই সময় বলেন একটা নামও থাকবে না, চিৎকার চেঁচামেচি করলেন। আজকে বলছে কি বলছে না, দেশলাইয়ের কাঠিটা তো চালিয়ে দিয়েছে যে একজনও রোহিঙ্গা থাকবে না। তাহলে এই বক্তব্য দিয়ে একটা অংশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হলো। এবং তারপরে আমাদের দেখা গেল মুখ্যমন্ত্রী তার যে বাহিনী আছে সেই বাহিনী, তারা যাদের বক্তব্য দেখানো হচ্ছে তারা আদৌ রাজনীতির লোক না, তারা তোলার জন্য ঠিক আছে। যারা বলছে আগুন জ্বালিয়ে দেবো, হাত পা ভেঙে দেবো, নির্বাচন কমিশনে হামলা করব, অচল করে দেবো, এই যে প্রতিদিন তৃণমূলের কোথাও এমএলএ, কোথাও এমপি, কোথাও কাউন্সিলরের বক্তব্য টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি। এরা একটা অংশ রাজনীতির লোক বলতে যা বোঝায়, আমরা এতদিন রাজনীতি করে ছাত্র জীবন থেকে যা বুঝেছি, এই লোকগুলো যাদের বক্তব্য দেখানো হচ্ছে এই লোকগুলো রাজনীতির না, এরা এসেছে কিছু কামানোর জন্য। পরিষ্কার কথা, কাটমানি নেবে, কয়লা গরু বালি পাচার করবে আর একটা দলের স্ট্যাম্প নিয়ে থাকবে, এটা তাই করছে। আর কেন এই দুই দল এই আতঙ্ক ছড়াচ্ছে? আমরা তো কোথায় আতঙ্ক ছড়াচ্ছি না, আমরাও তো একটা জাতীয় রাজনৈতিক দল, আমরা তো আতঙ্ক ছড়াচ্ছি না। কেউ বলতে পারবে সিপিআইএম এর কোন নেতা আমরা ক্যাম্প করব, সহায়ক ক্যাম্প করব, হেল্প ডেস্ক করব, আমাদের পরিকল্পনা হয়েছে, মানুষকে সচেতন করব, পিএলওদেরকে সঙ্গে আমরা থাকবো, সেখানে কে মারা গেছে, কে বাইরে চলে গেছে, কে শিফটেড ভোটার, সেটা আমরা চিহ্নিত করে তাকে দেখিয়ে দেব, তাকে সেটা গ্রহণ করতে হবে। আর এই ধরনের হুঙ্কার কেন দেওয়া হচ্ছে? যাতে বিরোধীরা কোন রকমের এই এসআইআর এ সহযোগিতা না করতে পারে। আমাদের তো অনেক দিন ধরে বক্তব্য যে লক্ষ লক্ষ মৃত ভোটার এই রাজ্যে আছে, এক একটা বুথে 40, 50, 60, 70 জন মৃত ভোটাররা আছে। সেই মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, আমাদের একটাই বক্তব্য। এবং যাদের নাম থাকা উচিত, যাদের নেই, সেই নামগুলো তুলতে হবে। পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যাচ্ছে, মানে তাদের নাম বাদ দিয়ে দিতে হবে, এটা বললে চলবে না। তো সেই বিষয়টা দুটো সরকার ক্রমশ জনগণের কাছে তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। যে প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল তার একটা বাস্তবায়িত করতে পারেনি, মন্দির টন্দির নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন দুর্নীতি কেলেঙ্কারি যা হয়েছে, ফলে সেটা নিয়ে মানুষ ক্ষুব্ধ। রাজ্যের উন্নয়ন এবার মানুষই ঠিক করবেন, তাপসদা, এরপরে মানুষই ঠিক করবেন যে আগামী বিধানসভা নির্বাচনে তারা কাকে চয়েস করবেন। তার জন্য তো একটা বৈধ ভোটার লিস্ট তৈরি হওয়া দরকার। উঠে গেছে বাবা, যায় একটা সরকারের জমানায় স্কুল উঠে যাচ্ছে,
এবং সেখানে অজস্র স্কুলে শিক্ষক নেই। ফলে মূল যে এই ইস্যুগুলো নিয়ে নির্বাচনের আগে আলোচনা হবে, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, সেটা থেকে নজর ঘুরিয়ে দাও। এটা হচ্ছে দুটো রাজনৈতিক দলের বিজেপি এবং আমি প্রদীপদার কাছে যাবো। প্রদীপদা মানে আতঙ্কের পরিবেশ তো ছিল, থাকবে, আগামী দিনেও হবে, কিন্তু আগামীকাল যে মেগা একটা ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি, আর ঠিক উল্টো দিকে সোদপুর থেকে শুভেন্দু অধিকারীর একটা র্যালি, অর্থাৎ কোথাও না কোথাও বিষয়টা এক, সাবজেক্টটা এসআইআর। কি মনে হচ্ছে যে এই বিষয় যদি চলতেই থাকে, কালকে আগামীকাল মাঠে নেমে কাজ শুরু হবে অফিসিয়ালি 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, সুতরাং তার মধ্যে এই কাজটা ঠিকভাবে কতটা এগোতে পারবে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই কাজটার মধ্যে অনেক অসুবিধা তৈরি হবে। তার কারণ কালকেই যে দুটো র্যালির কথা বললেন, দুটো র্যালির কেউই কিন্তু যে যারা বুথ লেভেল অফিসাররা যাবে তারা যাতে সুষ্ঠুভাবে সহযোগিতা পায় তাদের দলের লোকদের কাছে, এই বার্তা নিয়ে র্যালিটা নয়। র্যালিটা হচ্ছে যে বিএলএরাও এখন ইলেকশন কমিশন এবং বিজেপির এজেন্ট হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। মজার ব্যাপার, এরা কিন্তু অধিকাংশই সরকারি কর্মচারী, স্কুলে কাজ করে বা কিছু। তাহলে তারা যারা এতদিন তাদের ভোট ব্যাংক ছিল, আজকে নেহাত কাজের সূত্রে, এবং মনে রাখা দরকার যে রাজ্য সরকারের তরফ থেকেই এই ডেটা ইলেকশন কমিশনের কাছে গেছে। ইলেকশন কমিশন নিজের থেকে খাবলে গিয়ে বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে এরকম ভাবে লিস্ট পায়নি, তারা রাজ্যের কাছে লিস্ট চেয়েছে, রাজ্য লিস্ট দিয়েছে। ফলে রাজ্য সরকার যখন লিস্ট দিয়েছে তার কর্মচারী যখন এই কাজে আসছে, তাকে দায়িত্ব দেওয়ার সম্পূর্ণ দায়ভার হচ্ছে গিয়ে রাজ্য সরকার। এবং এই যে অন ডিউটি পাইনি, এই যে তাদের এই নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাহলে রাজ্য সরকারের যারা স্কুল শিক্ষক শিক্ষিকা তাদের নিরাপত্তার জন্য প্রশ্ন তুলে রাজ্য সরকার কি নির্বাচন কমিশনকে কোনো চিঠি দিয়েছে? না, এখনো দেয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এই পুরো জিনিসটা, যে যারা রাজ্য সরকারি কর্মচারী হোক, তৃণমূল কংগ্রেসের সমর্থক হোক, যে যাই হোক, আজকে যখন সে তার কাজে যাচ্ছে, সে তার হয়ে যাচ্ছে শত্রু। আজকে বলুন তো, যে নেতাগুলো ক্রমাগত একের পর এক বলে যাচ্ছে এইসব কথাবার্তা, তাদেরকে কেউ সাবধানবাণী বা কোনো ধরনের শোকজ করার কথা বলা হচ্ছে উচ্চ নেতৃত্ব থেকে, বলা হচ্ছে না। তার মানে পরিষ্কার যে জায়গাটা যাচ্ছে, যে তৃণমূল কংগ্রেসের একটা বড় দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে। একটা হচ্ছে যে রাজ্য সরকার থেকে সে সহযোগিতার হাত বাড়াচ্ছে, আর দল হিসাবে সে অসহযোগিতার হাত বাড়াচ্ছে। তাহলে এই যে দ্বিচারিতা হচ্ছে এসআইআর নিয়ে, এই দ্বিচারিতার মাসুল কে গুনবে? এই দ্বিচারিতার মাসুল গুনবে বিএলএরা কাল থেকে। তার কারণ ম্যান মার্কিং এর কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ম্যান মার্কিং করতে গিয়ে ফাউল হবে না তো? আজকে এতগুলো মহিলা বিএলএ কর্মীরা যাবেন, সমস্ত বিএলএরাই খুবই নিরাপত্তা, কিন্তু মহিলাদের বিশেষ করে আজকে পাড়ার যে 4-5টা মস্তান দাদা তার ম্যান মার্কিং এ থাকবে, তারা কোনো অশোভন আচরণ করবে না, তার নিশ্চয়তা কে দেবে? ফলে এই নিশ্চয়তা, যাতে অন্তত বিএলএরা বিজেপির লোক নয়, বিএলএরা নির্বাচন কমিশনের এজেন্ট নয়, ফলে বিএলএদের আপনারা নিরাপত্তাটা সুনিশ্চিত করে ভালোভাবে কাজ করতে দিন। এই জায়গাটা নিয়ে কোনো র্যালি হচ্ছে না। বিজেপির কথা একটু আগে বলছিলেন, আমি জাস্ট একটা শেষ করে নি, যে বিজেপি যাদের আসামেও তারা এইটা দেখেছে, যে মাত্র তারা এনআরসি করতে গেছিল ওখানে, যে সিএ এর ব্যাপারে, সেখানেও কিন্তু দেখা গেছে অধিকাংশ হিন্দুদের তাদের কাগজ কিন্তু তারা পায়নি। ফলে এইখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যবে থেকে হয়েছিল, তবে থেকে কিন্তু তাদের এখানে ফর্ম বিলি করে, ক্যাম্প করে, তাদের এতদিনে কার্ড এসে যাওয়ার কথা। কিন্তু এই যে তৎপরতা এসআইআর শুরুর আগে সেখানেও কিন্তু মানুষের আতঙ্কগ্রস্ত হচ্ছে, যে এই তৎপরতা, তার মানে এই লোকগুলো ধরে নিচ্ছে যে আমরা বাদ যাবই, সেই জন্য এখন আমাদের ক্যাম্পে গিয়ে সেই আতঙ্কটা কাটাতে হবে। এই আতঙ্কটা সরকার দুতরফ থেকেই হচ্ছে, আতঙ্ক দুতরফ থেকেই হচ্ছে। ঠিক, এই আতঙ্কটা কাটানো এই মুহূর্তে সবথেকে বড় কাজ, অর্থাৎ আসল কাজ। এসআইআর এর আসল উদ্দেশ্য হচ্ছে এটাই, আতঙ্ক কাটাও আর বৈধ ভোটার লিস্ট তৈরি করো। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসি, সঙ্গে থাকো। পানিহাটির পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর আজহাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকার বাসিন্দা বিমল সাঁতরা তামিলনাড়ু গিয়েছিলেন কাজের সন্ধানে।
সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলায় বিহার বিধানসভা নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতি নিয়ে আসনে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। আগামী 6 নভেম্বর প্রথম দফার ভোট, আর প্রথম দফার ভোটকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এনডিএ জোটের প্রার্থীর সমর্থনে বিহারে প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে নাম না করে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে নিশানা করেন তিনি। বিহারের জঙ্গল রাজ যাতে ফিরে না আসে তার জন্য এনডিএ প্রার্থীদের জয়ী করার আবেদন জানান। जिस गठबंधन में एकता न हो वो गठबंधन बिहार को एक रख सकता है क्या? जोर से बोलो, रख सकता है क्या? बिहार को एक रखना, सुरक्षित रखना और समृद्ध बनाना वो केवल और केवल नीतीश जी और मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी कर सकती है। লালু প্রসাদকে নিশানা করতে ছাড়েননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মুঙ্গেরে একটি সভা থেকে সরব হন। নীতিশ বলেন, বউ এবং ছেলেকে ক্ষমতায় আনতে ব্যস্ত ছিলেন লালু। বিহারের উন্নয়নে তিনি কাজ করেছেন বলে দাবি করেন। इसको तो 15 साल का मौका मिला था और 7 साल में तो इसको हटना पड़ा। अब जानते हैं अपना पत्नी को बनवा दिया। आजकल किसी लड़की को लड़का को कोई काम किया है? सब अपने परिवार के लिए करता रहता है। बेटा बेटी पत्नी यही सबको देखता है। इतना बुरा हाल है। और आप देखते हैं हम लोग कोई अपने किसी आदमी को कोई कर रहे हैं? हम लोग तो सब लोगों के लिए काम कर रहे हैं। বিহারে জঙ্গল রাজ নিয়ে পাল্টে ইন্ডিয়াকে বিততে ছাড়েননি ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। এ ব্যাপারে জনসুরাজ পার্টির নেতা খুনের ঘটনায় জেডিইউ নেতার গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে ধরেন। নীতিশের আমলেই জঙ্গলরাজ কায়েম হয়েছে বলে দাবি করেন। प्रधानमंत्री जी आज आ रहे हैं। आज भी देखिए बिहार में रोहतास में आरा में पिता पुत्र की हत्या कर दी गई। लगातार जो है महाजंगल राज की स्थिति बिहार में बनी हुई है। कोई ऐसा दिन नहीं बिहार में जहां गोलियां ना चल रही हो। ये प्रधानमंत्री जी को नहीं दिखता है। এসআইআর এর পর বিহারের প্রথম বিধানসভা ভোট। এবার ভোট হচ্ছে 2 দফায়। 6 নভেম্বরের পর দ্বিতীয় দফায় ভোট হবে 11 নভেম্বর। ভোট গণনা 14 নভেম্বর। নিউজ টাইম। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আগামীকাল থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন। 1 মাস সময়ের মধ্যে এই গোটা প্রক্রিয়াটা হবে এবং একবার নয় 3বার এই বিএলওদের বলা হয়েছে সমস্ত বাড়িতে গিয়ে হাজির হতে এবং তথ্য সংগ্রহ করতে এবং এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করতে। খুব স্বাভাবিকভাবেই আগামী দিন অর্থাৎ আগামী 1 মাস আমরা এদিকে নজর রাখবো যে সত্যি সত্যি 2022-এর লিস্টে যাদের নাম আছে তারা এবং যাদের নাম নেই এই দুটো প্রক্রিয়ার মধ্যে কত সুষ্ঠুভাবে কত ক্লিনিক্যালভাবে সম্পূর্ণ করতে পারে, যা আলটিমেটলি একটা টোটাল ভোটার লিস্টের মধ্যে আমরা দেখতে চাই বা দেখতে পাবো। কিন্তু বারবার যে প্রশ্নটা আসছে যে আতঙ্কের পরিবেশ এবং বারবার বিরোধী দল থেকে বলা হচ্ছে আর আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমি রাজবাবুর কাছে জানতে রাজবাবু, কেন আপনাদের দলকে নিয়ে এত বলা হচ্ছে যে আপনারা আতঙ্ক তৈরি করছেন, আপনারা ভয় পাচ্ছেন, এসআইআর হলে অনেক ভোটার নাম বাদ পড়ে যাবে, সেখানে হয়তো আপনাদের ভোট পার্সেন্টেজ কমে যেতে পারে? সত্যি সত্যি এরকম কোনো আতঙ্ক সত্যিই কাজ করছে যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের শীর্ষস্থানীয় থেকে নিচু স্থানীয় কেউই এই গোটা বিষয়টার সঙ্গে একমত হতে পারছে না? কেন? এসআইআর ঘোষণার হ্যাঁ, কিছু কিছু অন্য সুর আমরা জানি, যে একজন আছে যেমন অনুব্রত মণ্ডল
সৌগত রায়, তারা বলছেন হ্যাঁ এসআর হলে ভালো। বলুন। দেখুন, এসআইআর ঘোষণা হওয়ার পরে এই রাজ্যের 4 জন হিন্দু বাঙালি ইতিমধ্যে সুসাইড করেছে, যাদের মূল কারণ এবং ভয় সেটা হলো এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আতঙ্কিত হয়ে যাচ্ছে সাধারণ বাংলার মানুষরা, যারা বহু বছর ধরে এখানে ভোট দিচ্ছে, কারোর ডকুমেন্টস আছে বা কারোর ডকুমেন্টস হয়তো হারিয়ে গেছে নানানভাবে। আমরা কি এখনই সেটা বলতে পারি আতঙ্কে মৃত্যু আছে? তার মধ্যে তো প্রশ্ন আছে কিছু কিছু, যে প্রথম পানিহাটি যে ভদ্রলোক মারা গেছে তার 4টে আঙুল কাটা, তার সুইসাইড নোটটা আদৌ সে পানিহাটি যে ভদ্রলোক মারা গেছে, একজন 95 বছরের বৃদ্ধ মারা গেছে, সত্যি সেই যিনি মারা গেছে ক্ষমতা আছে তিনি সুইসাইড করবেন? এই যে আঙুল নেই বললেন, এইটুকু এটা আবার বলছেন না যে সেই ভদ্রলোক একটা মুদি দোকান চালাতো, আর একটা মুদি দোকান চালাতে গেলে তাকে লেখালেখি করতে হতো, হিসাব নিকাশ করতে হতো, এবং সে বাঁ হাতে লিখতো, অর্থাৎ তার একটা মুদিখানা দোকান ছিল, সে নিয়মিত লিখতো, সবকিছু। এইগুলো দেখুন, বিজেপি যদি কোনো একটা এজেন্ডা নিয়ে আসে, সিপিএম কোনো একটা এজেন্ডা নিয়ে আসে, কোনো কিছু একটা ঘটনা ঘটে, মিথ্যা করে সাজালেও সেটা একদম ধ্রুব সত্য কথা। তৃণমূল কংগ্রেস যদি সত্যি সত্যি কোনো একটা ঘটনার পাশে গিয়ে দাঁড়ায় যে এই মানুষটার সাথে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটার পিছনে সন্দেহ একটা দেখা দেবে, কারণ তৃণমূল কংগ্রেস এখানে সাপোর্ট করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি কারোর পাশে দাঁড়ায় সেটা ঠিক নয়, আর বিজেপি সিপিএম যেটা করবে সেটা একদম ধ্রুব সত্যি কথা, মানে এর মতো আর কিছু নেই। ওই 150 গ্রাম বীর্য হলেও সেটা সত্যি, আর প্রবীর কর বলেছেন জাস্টিস ফর যখন অভয় হলো তখন তো আপনাদের কোনো বক্তব্য কেন ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন জাস্টিস ফর আরজি কর, যে তার কঠিন শাস্তি চাই, ফাঁসি চাই। কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তার কে করেছে? এই কলকাতা পুলিশের প্রথম কলকাতা পুলিশ থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং পরে সিবিআই সেটাকে অ্যাকসেপ্ট করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিকেল বোর্ড বলে দিয়েছে না ওর সাথে একজন ধর্ষণ করেছে, এবং একজন যে ছেলেটি সঞ্জয় রায়, একমাত্র তারই শরীরে পাওয়া গেছে যে ওই ধর্ষণ এবং ওই খুন করেছে। আপনারা নেই জাস্টিস ফর প্রবীর করে আছে। প্রবীর করের বিরুদ্ধে, প্রবীর করকে নিয়ে কেন আজকে পথে নামছে না, কেন গণ আন্দোলন হচ্ছে না, কেন রাত দখল দিন দখল হচ্ছে না? আজকে হবে না, কারণ এখানে তাদের মাখো মাখো গন্ধ আছে। বিজেপির দোষে ঘটেছে, কেন্দ্র সরকারের দোষে সে মারা গেছে, একটার পর একটা মারা যাচ্ছে, সেই গ্যারান্টি কে দেবে? এতগুলো মৃত মানুষ, ইতিমধ্যে 4 জন মারা গেছে, কালকে যদি আরো একজন মারা যায়, আরো 2 জন মারা যায়, তাই কে নেবে? আতঙ্ক থাকা উচিত না। সেই আতঙ্কে আমরা আতঙ্কিত যে মানুষ মারা যাচ্ছে, আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছে একটিও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ আন্দোলন করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি বলেছেন আন্দোলন করব। নিশ্চয়ই আন্দোলন তো সবার অধিকার আছে, হয়তো বিজেপি মনে করে, সিপিএম মনে করে শুধু তৃণমূলের অধিকার নেই আন্দোলন করার। আন্দোলনের কথা তৃণমূল বললে তাদের ভয়ে বুকটি শুকিয়ে যায়, তখন বলবে কেন আন্দোলন করবে, কেন দিল্লি যাবে? আন্দোলন তারাও করতে পারে, আমরাও করতে পারি। বাংলার মানুষের স্বার্থে 11 কোটি মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, বিজেপিকে চায় না। অর্থাৎ বাংলার মানুষের যদি ক্ষতি হয়, এই রাজ্য সরকার, এই শাসক দলই সবার আগে আওয়াজ তুলবে এবং তার পাশে গিয়ে দাঁড়াবে, তারা ভোট দিক বা না দিক। আপনি একটু আগে বলছিলেন না সুপ্রিয়দা, যে মতুয়াদের যদি নাম বাদ যায় তাতে তো আপনাদের লাভ, আমাদের লাভ লস আমরা দেখি না। মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে, এটা আমাদের মেন পয়েন্ট, যে আমাদেরকে ভোট দিক বা না দিক। আমরা দিলীপ ঘোষের মতো বলি না কৃষ্ণনগরে দাঁড়িয়ে, আরে ওর তো আমাদের ভোট দেয় না, ওখানে হয়েছে কি আমরা জানি না, আমাদের ভোট দেয় নেই, ওদের ব্যাপারে আমরা তো কিচ্ছু করব না। আমরা তৃণমূল কংগ্রেসে যারা ছোট থেকে ছোট্ট কর্মী সমর্থক সকলেই বলি যে আমরা প্রত্যেকের সমান, প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভোট দিক বা না দিক, শাসক দলের পরিষেবা যেন প্রত্যেকটা মানুষ পায়, এবং প্রত্যেকটা মানুষের জন্য শাসক দল এবং এই রাজ্য সরকার আছে এবং থাকবে, তার জন্য যতদূর লড়াই করতে হয় করবে। বেশ স্নেহান, তাহলে এটা তো ঠিক যে আতঙ্কের মধ্যে এই যে 2 জন বা 3 জন যে আত্মহত্যার খবর আমাদের সামনে এসছে, আজও ডানকুনিতে একজন মারা গেছেন বলা হচ্ছে এসআইয়ের আতঙ্ক, তাহলে এর দায় তো অবশ্যই ইলেকশন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যেটা বারবার তৃণমূল বলার চেষ্টা করছে। সেই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু স্পষ্টভাবে আমরা না আমাদের বঙ্গ বিজেপির থেকে পাচ্ছি, না দিল্লি নির্বাচন কমিশন থেকে পাচ্ছি। তাহলে এটা তো আপনাদের বিরুদ্ধে যেতে পারে, যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, যেখানে বেশ কিছু মানুষ এখনও আতঙ্কিত, তারা ভয়ে ভীতিতে এই আত্মহত্যা করছেন, কিন্তু সেটা তো ঠিক নয়, অত্যন্ত বেদনাদায়ক। সেটা রেকটিফিকেশন বা সেটার একটা বিবৃতি কোথাও না কোথাও তো আপনাদের দলের তরফ থেকে আসা উচিত। না দেখো সুপ্রিয়দা, আমরা প্রথম থেকে এই বিষয়টা নিয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার, এবং আমাদের তরফ থেকে বহুবার বিবৃতি এসছে যে যেভাবে তৃণমূল এবং সিপিএম গোটা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এবং মানুষকে ভুল বুঝিয়েছে, এবং তাদের একটাই লক্ষ্য ছিল যে যেন তেন প্রকারে এসআইআরটা আটকানো।
কারণ এই বিষয় নিয়ে যখন সিপিএম বা তৃণমূল দুজনেই বলেছিল যে তারা এসআইআর হতে দেবে না, কিন্তু আজকে যাই হোক তারা ফ্যাশনে পড়ে তাদের এসআইআর এ পার্টিসিপেট করতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই কারণে আতঙ্কিত যে ধরে নাও যেভাবে রাজুবাবু আজকে কনফিডেন্সের সাথে বলছে যে কালকে আরো একজন বা দুজন আত্মহত্যা করবে, তাতে আমরা আবারও আতঙ্কিত হচ্ছি যে কারোর প্রদীপ করের মতো নির্মম পরিণতি আরো কয়েকজন মানুষের হতে পারে। মানে তুমি ভেবে দেখো, একজন মানুষ মানে যে আত্মহত্যা করবে সে মানে ডিপ্রেশনের লাস্ট স্টেজে গিয়ে আত্মহত্যা করবে, যার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, যার নাম অটোমেটিক্যালি 2025 এর ভোটার লিস্টে উঠে যাবে, সে আত্মহত্যা করলো, সে বাড়ির লোককে জানালো না। ঠিক বললো রাজু দা, সে তো দোকান চালাতো, দোকানে তার সে আরো প্রতিবেশী অনেকের সাথে গল্প করতো, কাউকে কোনো সময় ইনফর্ম করলো না। হঠাৎ করে সে রাত্রিবেলা আত্মহত্যা করে নিল এবং সে বাঁ হাতে একটা চিঠি লিখে দিয়ে চলে গেল। এবং সেই যে চিঠিটা লিখলো, সেই চিঠিটা উনার কিনা তার বাড়ির লোক এখনো ভেরিফাই করলো না। তার বাড়ির লোক সন্দেহ করছে যে অজ্ঞাত পরিচয়কে কারোর দ্বারা এই কাজ হতে পারে। তাহলে আমি বলছি এরকম ভাবে যে মানে এই যে মানে একটা মানে দুর্বল চিত্রনাট্য, এরকম ভাবে দুর্বল চিত্রনাট্য তৈরি করে না জানি মানে বাংলার আরো কত মানুষকে প্রাণ হারাতে হবে। মানে শুধুমাত্র এসআইআরটাকে যেন তেন প্রকারে আটকানোর জন্য, মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেস তো আরো নিচে নামতে পারে। এটা তো সত্যি আমাদের কাছে ভয়ের বিষয়। মানে আমি তোমাকে বলছি, এখানে তো পুলিশের তো অ্যাকশন নেওয়া উচিত ছিল, পুলিশ এখনো অবধি করছেটা কি? আমি তোমাকে বলছি প্রদীপ করের মৃত্যুর পরে যে একটা হ্যান্ড রাইটিং ফরেনসিকে গেছে, ওটা ফরেনসিকে গেছে, ফরেনসিকে গেছে। তো আমি তোমাকে বলছি ফরেনসিকে একটা হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে তার হাতের লেখাটা ভেরিফাই করাতে কতক্ষণ সময় লাগে সুপ্রিয়দা? সেটা কি করানো হয়েছে এখন অবধি? এবং সব থেকে বড় কথা হচ্ছে তার বাড়ির লোক যখন স্পষ্টভাবে বলছে যে তিনি সেরকম কোন মানসিক অবসাদে ভুগছিলেনই না, তাহলে তিনি এই কাজটা করলেন কেন? হঠাৎ করে এই যে রোডও পড়ে যাচ্ছে, মানে জবে থেকে এসআইআর ডিক্লেয়ার হয়েছে, জায়গায় জায়গায় মানুষকে বলা হচ্ছে মানুষ আত্মহত্যা করছে। মানে আমি বলছি এর শেষ কোথায়? তৃণমূল কংগ্রেসের এত ভয়টা কিসে? মানে আমি মানে তুমি ভেবে দেখো, একটা দল যে 14 বছর ধরে সরকার চালাচ্ছে, তার নিজেদের সরকারের পক্ষে বলার মতো কিচ্ছু নেই। মানে আমি আজকে শিল্প করেছি, আমি আজকে স্বাস্থ্যে এই কাজ করেছি, আমি পরিকাঠামো উন্নয়নে এই করেছি, কর্মসংস্থানে এই করেছি, কিচ্ছু বলার নেই। তাদের শুধুমাত্র এখন ইস্যু হচ্ছে এসআইআর এর বিরোধিতা করা, এসআইআর এর বিরোধিতা করে তাদের ভোট ব্যাংককে বাঁচানো। তারা জানে যে তাদের ভোট ব্যাংকটাকে যদি তারা বাঁচাতে পারে তাহলেই তারা ভোটে জিততে পারবে। যদি মানুষ, পশ্চিমবাংলার মানুষ যদি ভোট দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের বাঁচার কোনো চান্স নেই। আমি তোমাকে বলছি, গত 14 বছরে তুমি একটাও তৃণমূল নেতার মুখে তুমি রোজ দিন শো করো, তুমি গত 14 বছরে তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে এই নিয়ে তুমি তৃণমূল কংগ্রেসকে বলতে শুনেছো কোনো সময়? তুমি বলো, তুমি তো রোজ সরকারি প্রকল্পগুলো আছে, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো তো আছে, এগুলো তো বারবার বলা হয়। যাই হোক, মানে বিষয় হচ্ছে উন্নয়ন থেকে এখন আমরা বেশি রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার সেগুলো 2021-এ বলেছে, 2024-এ বলেছে, 26-এ বলেছে। আমি বলছি এগুলো তো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম কম বেশি সমস্ত সরকারের আছে। আমি বলছি যে তোমার একটা বেসিক যে কাজগুলো, আমার ধরে নাও কর্মসংস্থান, আমার ধরে নাও শিক্ষা, আমার ধরে নাও স্বাস্থ্য, আমার ধরে নাও পরিকাঠামো উন্নয়ন, আমার ধরে নাও মূল্যবৃদ্ধি, আমার ধরে নাও বেকারত্ব, এই নিয়ে তৃণমূল কংগ্রেস গত 14 বছরে কি কাজ করেছে? সেগুলো নিয়ে তো তোমাদের দলের বিরোধী দল হিসাবে যে বিক্ষোভ, প্রতিবাদ, সেগুলো তো আমরা কম দেখেছি। শুধুমাত্র দুর্নীতি নিয়ে কিছু বিক্ষোভ কর্মসূচি করলে তো হয় না, সেগুলো মানুষের কাছেও পৌঁছাতে হয়। সেটাও তো তোমাদের, আমি জানি না তোমাদের সাংগঠনিক দিক থেকে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কিনা। কিন্তু আজকে দুর্নীতিটা কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে না, এটা তোমাকেও মানতে হবে। দুর্নীতি কিন্তু আজকে পশ্চিমবাংলার বেকারত্বের একটা বড় কারণ। আজকে প্রচুর ছেলে আমরা এখনো ভুলিনি, শিক্ষক বড় সংখ্যক কিন্তু আজকে পশ্চিমবাংলা ছেড়ে দিয়েছে, কারণ শুধুমাত্র তারা জানে পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই। প্রথম কথা, সরকারি চাকরিতে তারা পয়সা দিয়ে, আমাদের এখানে চাকরি বা কর্মস্থল নিয়ে যে সংশয় আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এখনো অনেক মানুষ যারা কলকাতার বাইরে চলে গেছেন, যারা পরিযায়ী শ্রমিক, তারাও বাইরে চলে গেছেন। এখনো প্রায় 26,000 স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মীদের চাকরি নিয়ে
নানা রকম বিষয় চলছে আইনি আদালতে, এখনো 32,000 প্রাথমিকের শিক্ষকদের ভাগ্য কোর্টে ঝুলছে। আমি জানি না এই বিষয়গুলো কোথায় গিয়ে শেষ হবে। আমি তাপসদার কাছে, তাপসদা, বামেরা সবসময় জনগণের পক্ষে বলে, তারা এসআইআর নিয়ে বিরোধিতা করছে না, কিন্তু আসল যে ইস্যু সেই ইস্যু থেকে কোথাও না কোথাও কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আমি জানি না বামেদের কাছে সেই ইস্যু দিয়ে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে কিনা। তাপসদা। অবশ্যই একটা সময় আমরা পারিনি ঠিকই। আজকে যেটা এতদিন ধরে আমরা বলেছিলাম যে এই রাজ্যে সরকারটা চলছে বিজেপি স্পন্সর সরকার, বিজেপি চাইছে তাই সরকার চলছে। বিজেপি না চাইলে, অমিত শাহ নরেন্দ্র মোদী না চাইলে পশ্চিমবাংলার সরকার 16 সালেই চলে যেত। তুমি একটা বিষয় ভেবে দেখো, আজ পর্যন্ত যতগুলো কেলেঙ্কারি হয়েছে সিবিআই দায়িত্ব নিয়েছে, সেই সারদা তার এখনো পর্যন্ত চার্জশিট জমা করেনি। গোটা রাজ্যের মানুষ দেখলো নারদাতে তৃণমূল বিজেপির নেতারা তারা বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে। তারা সেটা পর্যন্ত এখনো নাকি তার তদন্ত চলছে। তারপরে কয়লা পাচার কাণ্ডে তদন্ত চলছে, তারপরে গরু পাচার কাণ্ডে তদন্ত চলছে এখনো পর্যন্ত। এত বড় চাকরি চুরির ঘটনা ঘটে গেল, আমরা কি ভূমিকা দেখলাম সিবিআই? আমরা আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিলেন, যেটা ট্যাগলাইন করে দিলেন, রাজ্য পুলিশের তদন্ত রিপোর্ট আর সিবিআই তদন্ত রিপোর্ট এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। গোটা রাজ্য পৃথিবী জুড়ে উত্তাল হয়ে গেল আরজি করের ঘটনা নিয়ে, অভয়ার এইরকম একটা নির্মম মৃত্যুকে নিয়ে। সেটাতেও আমরা বিজেপিকে দেখলাম তারা সেই ভূমিকা পালন করতে পারলো না। ফলে একটা সময় যখন আমরা বলতাম তৃণমূল বিজেপির মধ্যে কোনো ফারাক নেই, দুটো দল একই রকম রাস্তায় তারা চলছে, এটা আজকে জনগণ বলছে। তুমি চায়ের দোকানে যাও, সুপ্রিয়দা, আমি তোমাকে নিয়ে একদিন ঘুরবো, তোমার পিঠে তো আর সাংবাদিক আটনো থাকবে না, ব্যাগ থাকবে না, তুমি আমি ঘুরবো। ট্রেনে কি আলোচনা হচ্ছে, বাসে কি আলোচনা হচ্ছে, লোকাল ট্রেনে আলোচনা হচ্ছে। সাধারণ মানুষ বলছে তৃণমূল বিজেপি এক হয়ে কাজ করছে। এই যে শ্যাডো লড়াইটা চলছে তৃণমূল ভার্সাস বিজেপি এসআইআর কে নিয়ে, দু দলেরই একজনের মুসলিমরা বেশিরভাগ অংশে বিজেপিকে ভোট দেয় না, এটা বিজেপির কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাই মুসলিমদের কতটা ভয় দেখানো যায়, কতটা চমক দেওয়া যায়, তার জন্য শুভেন্দু অধিকারী এসআইআরটা পুরোটা যখন বলতে পারবে না, এরকম অবস্থা, এসআইআর ফুল ফর্মটা যখন বলতে পারবে না, তখন তিনি রোহিঙ্গার ফর্মুলা আমদানি করলেন। আমরা অবাক হয়ে গেলাম। গুগল থেকে আরম্ভ করে কোনো তথ্যে আমরা খুঁজে পেলাম না যে 1,20,00,000 মোট 20 লাখ রোহিঙ্গা সারা পৃথিবীতে নেই, তিনি 1,20,00,000 রোহিঙ্গা পেয়ে গেলেন। কারণ নরেন্দ্র মোদীর ব্যর্থতা এবং এখানে যে কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব, দুর্নীতির কথা বলা হচ্ছে, দুর্নীতি নিয়ে কি ভূমিকা পালন করেছে? এত বড় বড় চুরির ঘটনায় আজ পর্যন্ত কেউ শাস্তি পেয়েছে? আজ পর্যন্ত কোনো একটা নিষ্পত্তি ঘটানো হয়েছে? বিজেপি সে দায়িত্ব পালন করেনি। আর তৃণমূল কংগ্রেস মৃত ভোটার, ভুয়ো ভোটার না থাকলে, আমি 2014 থেকে দেখে আসছি 13 নির্বাচনে পার্টি অফিস কোনো বিরোধী দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি। 14 লোকসভা নির্বাচনে এক একটা আসনে লক্ষ লক্ষ ভোট লুট করা হয়েছে। ইউডনেস, আমার কাছে ডকুমেন্ট পর্যন্ত আছে কিভাবে বিরোধীদেরকে শূন্য করে দেওয়া হয়েছিল। একটা দল 34 বছর সরকারে থাকার পরে, তারপরের একটা বড় নির্বাচন 11 পরে 14 লোকসভা নির্বাচনে বুথের পর বুথ সিপিআইএম শূন্য, বামফ্রন্ট শূন্য হয়ে যাবে, এটা তুমি মেনে নিতে পারো? অদৃশ্য কোনো হাত না থাকলে শূন্য হয়ে যাবে। 10টা মানুষও তাদের কাছে উপকৃত হয়নি, তাদেরকে তারা ভোট দেবে না, শূন্য করে দেওয়া হচ্ছে। যেহেতু আপনাদের গায়ে শূন্য স্ট্যাম্পটাকে কোথাও না কোথাও এস্টাবলিশ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। নির্বাচনে একইভাবে দেখুন, আমি এটুকু জানি বামেদের সাংগঠনিক শক্তি যথেষ্ট ভালো ছিল, এখনো ভালো আছে। আন্দোলন এখন আমি মানুষের মতাদর্শ, মানুষের চিন্তা ভাবনা আমরা বলতে পারবো না, কিন্তু বামেদের এই শূন্য হয়ে যাওয়া নিয়েও কিন্তু আমাদের সমাজে অনেক বিষয় আলোচনা হয়। না, বামেরা বলছিল আমরা এসআইআরের একদিনের জন্য বিরোধিতা করছি। তুমি কেন্দ্রীয় কমিটির বিবৃতিটা দেখেছো? তুমি কেন্দ্রীয় কমিটির বিবৃতিটা দেখেছো? নাটক করে এখানে আছে, হ্যাঁ, নাটক করছে এখানে আছে। দিল্লিতে গিয়ে তোমাদের তৃণমূলের দরকার হয়ে গেছে, হ্যাঁ, এখানে আছে ভোট কাটতে, বাংলাদেশে ভোট কাটতে আবার তৃণমূলকে জিতিয়েছে। তৃণমূলের বেশ আমার সময় খুব কম, আমি প্রদীপদার কাছে যাবো। বেশ প্রদীপদা, আমার হাতে খুব সময়। বেশ প্রদীপদা, 2021-এ যদি একটু পরিসংখ্যানটা আমরা দেখি, বেশ প্রদীপদা, 2021-এর যদি পরিসংখ্যানটা আমি দেখি, শাসক দল তৃণমূল আর বিরোধী দল
বিজেপির মধ্যে যে একটা ফারাক আছে, সেই ফারাকটা 5 থেকে 7%, এবং সেখানে মনে করা হচ্ছে এই 5 থেকে 7% যে ডিফারেন্সটা, সেটা ক্রিয়েট হয়েছে যে সংখ্যালঘুদের সিংহভাগ ভোট তৃণমূলের পক্ষে যায় বলে। হিন্দুদের ভোট সমানভাবে যারা যা পাওয়ার পেয়েছে। এখন এই ফারাকটাকে কোথাও না কোথাও যদি মানে অ্যাকুরেট করতে হয়, তাহলে সেই ভোটগুলোকে কোথাও না কোথাও কাটতে হবে বা ভোটগুলোকে বাদ দিতে হবে। এই এসআইআর একটা এমন সিচুয়েশান তৈরি করা হয়েছে যে এদেশে বা এ রাজ্যে সত্যি যদি অবৈধ কোনো ভোটার থেকে থাকে, যারা হয়তো সংখ্যালঘু বা সংখ্যালঘু নয় আমি বলবো না, সেই মানুষগুলোর ভোট কোথাও না কোথাও যদি কেটে যায়, আর এই যে পরিসংখ্যানটা যেখানে বামেদের বা আরেক বিরোধী দল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ যদি কোথাও না কোথাও না বাড়ে, তাহলে এই ডিফারেন্সটা 2026-এ কোথাও গিয়ে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। দেখুন সুপ্রিয়দা, প্রথমেই বলি যে দেখুন, যাদের নিয়ে এত কথা বা শুভেন্দু অধিকারীও বলেছিলেন, মানে মূলত টার্গেটটা ছিল মুসলিমদের প্রতি। তো দেখুন, ওয়াকফ বিল নিয়ে মুসলিমদের আন্দোলন, সংগঠনগুলোর আন্দোলন আমরা দেখেছিলাম কলকাতার রাজপথে, কিন্তু এসআইআর নিয়ে তাদের মধ্যে কাঁপুনি ধরে গেছে, তারা খুব ভয় পেয়েছে, তারা এটার বিরোধিতা করছে। এখনো এরকম কোনো আমরা কোনো মুসলিম গণসংগঠনের কলকাতায় তো দেখছি না, বা রাজ্য বিভিন্ন জেলাতেও দেখিনি। তো ফলে এটা হচ্ছে এক, যে মুসলিমরা কি আদৌ ভয় পেয়েছে? তাদের কাছে প্রপার ডকুমেন্টেশন নেই বলে তারা খুব ভয় পেয়েছে। অনেক সময় বলছে যে অনেক পরিচারিকা চলে যাচ্ছে, কিন্তু তারা কি ভোটার তালিকায় তাদের আদৌ নাম ছিল কখন? তো ফলে এই সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই পার্সেন্টেজের কথাবার্তা বলায়। তাপস দা একটু আগে বলছিলেন যে সত্যি কথা, বাসে ট্রামের লোকে সবাই বলছে যে সেটিং আছে, দুতরফের সেটিং, কিন্তু আশ্চর্যজনকভাবে বামপন্থী দলগুলো, সিপিএম এত বড় দল, তারা 34 বছর ক্ষমতায় ছিল, কিন্তু এবছর তারা ভাবছে 3টে সিট জিততে পারলেই যথেষ্ট। তো তারা 243টার স্বপ্নই দেখছে না। তো ফলে এইটাই হচ্ছে ব্যাপার, যে মানুষ ভাবছে, বামপন্থী দলটা ভাবছে না যে তারা জিততে পারে। এই জায়গায় আমাদের ট্র্যাজেডিটা দাঁড়িয়ে গেছে। এবং এসআইআর নিয়ে আমি একটা কথা শুধু বলবো, যে আমাদের মানে যারা আমরা প্যানেলে আছি প্রত্যেকেই আমরা একটা কথা বলি, যে সাধারণ মানুষদের যাতে আতঙ্কিত না হয়। তার কারণ দেখুন, প্রত্যেকটা মানুষ হচ্ছে একজন ভোটার, এবং রাজনৈতিক দলগুলো আপনার নাম কোনোভাবেই বাদ যাতে না যায় সেই দিকে থাকবে সচেষ্ট, কারণ আপনার ভোটটা কাউন্ট করে। ফলে আপনারা অযথা আতঙ্কিত হবেন না, এবং কালকের থেকে যারা বিএলওরা যাবে, যাতে করে বিএলএরা তাদের সঙ্গে সহযোগিতা করে, মানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিএলওদের মধ্যে না হয়, সেইটা দেখার জন্য আবেদন সমস্ত রাজনৈতিক দল। একদম প্রদীপদাও যেটা বলেছে, আমিও প্রদীপদার সঙ্গে একমত। অযথা আতঙ্কিত হবেন না। সত্যি যদি আপনি এ রাজ্যের বা এ দেশের বৈধ একজন নাগরিক হন, আপনার নাম যদি 2002-এর তালিকায় থাকে বা নাও থাকে, সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু নির্বাচন কমিশনের এই ফর্মের মাধ্যমে পূরণ হবে। অযথা আতঙ্কিত হয়ে এমন কিছু ভাববেন না, এমন কিছু করার চেষ্টা করবেন না যাতে অন্য মানুষের মধ্যে সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং বিএলওরাও আতঙ্কিত বা তাদের সংশয় হয়তো আছে, তারা কিন্তু যখন কাজ করতে যাবেন, তারা তাদের সম্পূর্ণভাবে তাদের 100% দিয়ে তারা সেই কাজটা করবেন। এবং পাশাপাশি রাজ্য সরকারকেও গোটা বিষয়টা ভাবতে হবে, যাতে অন ডিউটি তাদেরকে করে দেওয়া যায় কিনা, তাদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। পাশাপাশি যারা বিএলএ, যারা এজেন্ট, বুথ লেভেল এজেন্ট, তাদেরকেও তাদের সহযোগিতা চাই। আর গোটা বিষয়টা নিশ্চয়ই ওপর থেকে নির্বাচন কমিশনের টিম লক্ষ্য রাখবেন। আমরাও চাই সমস্ত কিছুটা শান্তিতে এবং যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেইভাবে গোটা প্রক্রিয়াটা চলুক। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে যে উপস্থিত সমস্ত অতিথিদের অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।